এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। এটা কোনো বিচার হলো? কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটি হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল্ডিং সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে সুপ্রিম কোর্ট 3-4টা অবজারভেশন দিয়েছে, সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট was only with the legal issue whether this panel was legal or illegal, whether the services given to these people tainted or beyond tainted. So Supreme Court has rightly held it together, the entire panel will go, everything has gone. তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো প্রসেসটাই পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে, পুরো সিলেকশন প্রসেসটাতেই প্রশ্ন উঠেছে। আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপহেল করা হয়েছে। কিন্তু এটা পাস করার সঙ্গেও অনারেবল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে, অনেকগুলো ডাইরেকশনস আছে যে কী করে আবার সিলেকশনটা করা হবে, কত সময়ের ভিতরে করা হবে, কোন ক্যান্ডিডেটস বিশেষ করে আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে ওয়েটেজ দেওয়া হবে। তো এগুলো সমস্ত ডিটেলড অর্ডারে বেরোয় আসবে। এখনো পর্যন্ত 3 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা রিক্রুটমেন্ট যে প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে। হ্যাঁ, এটা 3 মাসের ভিতরে রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করতে বলেছে এবং 3 মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারা আনটেন্টেড রয়েছে, কারা টেন্টেড রয়েছে। তো সেই হিসাবে যদি ফিল্ট্রেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই 3 মাসের ভিতরে করতে হবে। আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসেছি, এই যে পরে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের, এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে। আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি চাইনি। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি, না আমি নাম বলবো না। এখন সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম, এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি। 29 বছর বয়সে এসে 2012 সালের সেই RLSTর পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর, সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রি এক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা কোনো বিচার হলো? এরকম হওয়া সম্ভব কখনো? যিনি বা যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক, তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর? এটাও কি সম্ভব? সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সবচাইতে ভরসার জায়গাটা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে না এখানে আমরা সঠিক বিচারটা পাবো, আমরা মেরিটের ভিত্তিতে এসেছি, আমাদের কিছু হবে না, এটা হতে পারে না, সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর কাকে ভরসা করব? কিভাবে করব? আর কোনো বিশ্বাসের জায়গাই নেই। আমাদের রোজগারটা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, এরপরে আর যে কিছু হতে পারে এরকম আশাবাদীও নই। হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুক।
1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল। সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের SSC স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।